চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী নাহিদ হাসানের কাছে। ভাই, আবার ফিরলাম আপনার কাছে। বর্তমান ব্যস্ততা সম্পর্কে একটু জানবো, কিন্তু শুরুতেই আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, যেহেতু সকালবেলার আয়োজন, সকালটা শুরু করতে চাই আপনার কণ্ঠের গান দিয়ে। জি নিশ্চয়ই। এই গানটার নাম হচ্ছে তোমার ভেজা চুল। এটা আমার একটা বন্ধুর লেখা, আমার সুর করা। এই গানটা হচ্ছে বেসিক্যালি থাকে না যে মুভি হচ্ছে ট্রু স্টোরি থেকে বানানো হয়, এই গানটা হচ্ছে একটা ওইরকম একটা বিষয়। আমি আমার বন্ধুর বাসায় থাকে না আড্ডা দিতে যায়, তো জানালা দিয়ে একটা মেয়েকে দেখা যায়, সেখানটাতে একটা মেয়ে কাপড় শুকাচ্ছে এবং খোলা চুলে। সো এটা আমরা দেখি এবং প্ল্যান করি যে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে, সো আমরা এটা নিয়ে একটা গান করতে পারি কিনা। তো পরক্ষণে আসলে ও লিখে ফেললো, আমি সাথে সাথে সুর করছি। গানটা গাই একটু। কে তুমি অপরিচিতা, রোজ আসো বারান্দায়, কেন তোমার ভেজা চুল এত তাড়াতাড়ি শুকায়। কে তুমি অপরিচিতা, রোজ আসো বারান্দায়, কেন তোমার খোলা চুল এত তাড়াতাড়ি শুকায়। রোদের কাছে দিয়েছি নালিশ, ব্যালকনিতেই বসবে সালিশ। রোদের কাছে দিয়েছি নালিশ, ব্যালকনিতেই বসবে সালিশ। আমি থাকি উন্মুখ হয়ে বিচারের অপেক্ষায়, কেন তোমার ভেজা চুল এত তাড়াতাড়ি শুকায়। কেন তোমার খোলা চুল এত তাড়াতাড়ি শুকায়। এমন চমৎকার, মানে ভীষণ মিষ্টি একটা গান। সাধারণত আপনার গানগুলো কিন্তু এমনই হয় ভাইয়া, যে মানে কেমন একটা গল্প থাকে, প্রতিটা গানই এক একটা গল্প। গানটা আসলে গল্পই, আমরা ওটা জাস্ট একটু সুরে সুরে বলি আর। ঘৃণা থাকুক এই শিরোনামে আপনার একটি সম্প্রতি গান রিলিজ হয়েছে, তো গানটি মানে শ্রোতা দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? প্রথমত এটা হচ্ছে আমার প্রথম সলো অ্যালবামের প্রথম গান। আচ্ছা। অ্যালবামের নাম হচ্ছে পরিচয় নেই, ওই 60টা গানের একটা অ্যালবাম। সো এটা হচ্ছে ফার্স্ট গান আর কি। এখন দর্শকদের মতামত বা যেটাই চিন্তা করেন, আমি আসলে ওইরকম ভেবে গান করি না যে কে কী ভাবলো। আমি আমার নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে গানটা করি, তারপরে যদি ভালো লাগে মানুষের সেটা আলাদা বিষয়। অ্যালবামটি কবে রিলিজ হয়েছিল? না, অ্যালবামের প্রথম গান, এখন একটা একটা করে ছাড়ছি আর কি, প্রত্যেক মাসে একটা করে রিলিজ করার প্ল্যান। মানে এটা একটা অ্যালবামের গান, কিন্তু আপনি আলাদা আলাদা করে এগুলো প্রকাশ করছেন। জি জি, ডিজিটাল যে ইয়াগুলো আছে, স্ট্রিমিং অ্যাপস বা ইউটিউব বা হোয়াটএভার, ওগুলাতে প্রত্যেক মাসে একটা করে গান রিলিজ হবে আর কি। মানে যারা শুনেছে তারা কি বলেছে, কতটুকু আসলে অ্যাপ্রিশিয়েট করেছে? মাশাআল্লাহ সবাই অনেক প্রশংসা করছে। সবাই তো আসলে প্রেয়সীর জন্য ভালোবাসার বিষয়টি সব সময় এনেছে, গানে তুলে আনার চেষ্টা করেছে। আপনি কেন ঘৃণাকে তুলে নিয়ে আসার চেষ্টা করলেন গানের মধ্যে? না, এরকম কোনো বিষয় কিন্তু আসলে গান বানানোর ক্ষেত্রে তাহলে না থাকুক না, মাঝে মাঝে থাকা উচিত। মানে যখন ধরেন যে অনেক বছরের একটা সম্পর্ক একটা মানুষের সাথে একটা মানুষের থাকে, হঠাৎ করে সেটা ভেঙে গেলে এরকম মাঝে মধ্যে কিছু সময়ের জন্য এরকম একটা ক্ষোভ তৈরি হইতেই পারে। সো আমার গানে গল্পটা বলা আছে আর কি, যে আমি চাইলে এগুলা তোমাকে বলতে পারি, কিন্তু না, তুমি ভালো থাকো, সুখে থাকো, টিপিক্যাল প্রেমিকের মতো শেষে একটা গল্প শেষ করা হয়েছে। গানটা শুনলে মানুষজন বুঝতে পারবে আর কি। আচ্ছা, তো মানে গল্পটা কেমন? এটা কি এমন হয় যে আপনি যখন কোনো গান লিখছেন বা সুর করছেন, সেটা নিজের ব্যক্তিগত জীবন কিংবা আশেপাশের যে জীবন, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে গানগুলো লেখা হয় বা সুর দেওয়া হয়? হ্যাঁ, ম্যাক্সিমাম এরকম। মানে আমার লেখা যতগুলা গান এখন পর্যন্ত আমি মানে লিখেছি, সুর করেছি, ম্যাক্সিমাম গানই হচ্ছে আমার জীবন ঘেঁষে বা অথবা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে কোনো একটা মানুষকে দেখে ইন্সপায়ার হয়ে বা এরকমভাবেই বানানো। আমার প্রত্যেকটা জীবন ঘেঁষা গান। আসলে আমি রূপকথার গান করতে চাই না, বা আমার পছন্দ না বিষয়গুলো। কোনো গান যখন আপনি তৈরি করছেন, তখন আসলে আপনার প্রসেসটা কি থাকে? লেখা বা সুর করা আগে, কোনটা আগে করা হয়? কিভাবে আপনি কাজটা করেন? এটা খুব ইন্টারেস্টিং। এর প্রত্যেকটা গানের ব্যাপারে ভিন্ন ভিন্ন বিষয় হয়। ধরেন যে ঘৃণা থাকুক যে গানটা, এই গানটা আমার প্রথমে যেই লাইনটা আসা সেটা হচ্ছে, মানে আমি এই লাইনটা পাই, সেটা হচ্ছে যে তোর ভাতের প্লেটে, মানে বিষয়টা এমন ছিল যে আমরা খাচ্ছিলাম এই টাইপের কিছু, এবং খাবার সার্ভ করার পরে আমার যে মানে ওই সময় যার সাথে খাচ্ছিলাম, একটা চুল হচ্ছে আমার ভাতের প্লেটে ছিল। আচ্ছা। সো
ওই সময় আমার মাথায় হঠাৎ করে আমি একটা লাইন পড়ছিলাম ফেসবুকে আমার আমার ভাইয়ের, ওখানে ছিল এমন লাইনটা যে আমার ভাতের প্লেটে তোর চুল থাকুক। তো আমি চুলটা সরাইনি, জাস্ট একটু রেখেই খাচ্ছিলাম। তো পরে এটা হচ্ছে আমি এটা কনভার্ট করে বিষয়টা এমন যে ভেবেছিস হাসবি একা মাখিয়ে গায়ে সুখ, তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক। এটার জন্য আমার প্রসেস হচ্ছে আমি কবিতা পড়তে হয় প্রচুর, অবভিয়াসলি বই পড়া হয় প্রচুর। সেই জায়গা থেকে একটা গানে ধরেন আমার একটা গান আমি লিখতে পারছি না, মানে থাকে না যে ব্লক হয়ে থাকা, তখন আমি হ্যাঁ এমনও অনেকবার হয়েছে যে আমি একটা গান এক লাইন লেখার পরে জাস্ট 4 মাস পড়াশোনা করছি, তারপরে আবার ওইটাতে আসছি। সো এরকম প্রসেসগুলো আমি প্রত্যেকটা গানে আলাদা আলাদা। ঘৃণা থাকুক এটা তো সম্প্রতি রিলিজ হয়েছে, এমনি নতুন কি কাজ এখন চলছে, বর্তমান ব্যস্ততাগুলো কি কি নিয়ে আছে? ঈদে একটা গান আসছে আমার তোমার ভেজা চুল, যেটা মাত্র গাইলাম, এটা আমার ইউটিউব চ্যানেলে আসছে ঘৃণা থাকুক, যেটা কথা বলছি আমরা। আমার একটা গানের উপরে একটা নাটক তৈরি হচ্ছে, ওটা অলরেডি কাজ শেষ। মানে বিষয়টা তো খুব ইন্টারেস্টিং, গানের উপরে নাটক, মানে গানটাকে নিয়ে নাটক না গানের গল্পটাকে নিয়ে? এটা হচ্ছে আমার বন্ধু খায়রুল বাশার। আচ্ছা। কোনো না আমরা একটা আড্ডায় ও গানটা শুনে, তারপরে ওর মনে হয় যে এই গানটা থেকে একটা গল্প হইতে পারে। আচ্ছা। তো আমি প্রথমে গানটা জন্ম, তারপরে হচ্ছে ওটাকে একটা গল্পে ধারণ করে জাস্ট গানটা ইনপুট। তার মানে সেটার মধ্যেই গানটি থাকবে? হ্যাঁ। ও বাহ, চমৎকার বিষয়। আর আপাতত ব্যস্ততা নাই, আমি আমার অ্যালবাম নিয়ে ফোকাস, তো সো আমি আমার পরের গানটা যেটা মানে পরের মাসে যে গানটা আসবে ওই গানটার প্রস্তুতি নিচ্ছি, ওটার অডিও এবং ভিডিও নিয়ে প্ল্যান করছি। আচ্ছা, তার মানে গানগুলো কি লেখা শেষ? অ্যালবামের যতগুলো গান আছে? হ্যাঁ, অ্যালবামের সবগুলো গান, আমার অনেক গান লেখা। সো আমি ওইখান থেকে এর আগে একটা কথা বলে নিই, আমার অনেকগুলো গান মানুষজন শুনেছে যেগুলো আমার লেখা না। অ্যাজ এ সিঙ্গার সংরাইটার এই অ্যালবামে প্রথম আমার হচ্ছে নিজেকে প্রকাশ করা আর কি। সো আমি তোমার পিছু ছাড়বো না যে গানটা, আমার একটা গান আছে তোমার পিছু ছাড়বো না, শুকনো গোলাপ, তারপরে হচ্ছে বিনায়ক, 4-5টা গান আমি করছি যেটা হচ্ছে কবিতা থেকে করা, মানুষের কবিতা থেকে আমি আমার মতো করে সাজিয়ে সুর করেছিলাম। তোমার পিছু ছাড়বো না যেটা গান, ওই গানটা হচ্ছে অটোমোনাল মন ভাইয়ের লেখা সুর। সো এই অ্যালবামে পরিচয় নেই অ্যালবামে পুরা 7টা গানই আমার লেখা সুর করা। সো অ্যাজ এ সিঙ্গার সংরাইটার মানে দারুণভাবে প্রকাশিত হচ্ছে এই অ্যালবামটাতে। সো আমার যে মানুষ, প্রেম, জীবন সম্পর্কে যে বোধ বা ফিলোসফি আছে সেটা এই গানগুলো শুনলে বুঝতে পারবেন। আজকের এই গান গাওয়া, গান লেখা, সুর করা, এগুলোর পেছনে আপনার শৈশবের অবদান কতটুকু, বা সেটা আসলে কতটুকু কানেক্টেড? এটা কি আসলে বলা যায় ভাবে যে এত পার্সেন্ট আমি জানি না। আমার শৈশব তো প্রচন্ড মানে বেহিসাবি ছিল, মানে কোনো কিছু ভাবতে হয়নি আমার মনে পড়ে না আমি আমার প্রাইমারি স্কুলে কখনো স্কুলে মানে জুতা পরে গেছি আর কি। সারাদিন খেলা, হইচই, লাফালাফি, দৌড়াদৌড়ি, ক্রিকেট, ফুটবল, যা ইচ্ছা যখন যা করার ইচ্ছা তখন করছি সেটা। সো অবশ্যই এই আমি আমার জীবনটাকে ছোটবেলা থেকে কিভাবে দেখে আসছি, মানুষগুলোকে কিভাবে দেখে আসছি, ওইটার একটা বৈচিত্র্যতা তো গানের মধ্যে থাকবেই, ওইটার একটা প্রভাব তো আসলে গানের মধ্যে থাকবে। এটার পার্সেন্টেজ আমি জানি না, এটা আমি জানি না কেউ পার্সেন্টেজ বলতে পারবে কিনা। অনেক 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 প্রভাব আছে। কেন গানটাকে বেছে নিলেন? কেন, মানে গান কি জীবনের কথা বলে সেজন্যই, আপনার ফিলোসফির কথাগুলো বলছে সেজন্য? আমি আসলে পলিটিক্স করতে পারবো না, আমাকে দিয়ে হবে না জিনিসটা। সো এক একটা মানুষের এক একটা ফিলোসফি থাকে না, যে আমি আসলে আমার গানের মধ্যে দিয়ে আমার 10টা গান শুনে একটা মানুষ যদি তার একটা অভ্যাসের পরিবর্তন করে, ওটা আমার জন্য প্রাপ্তি। সো এক একজন তো একভাবে মানুষের সেবা করতে চায়, আমি হয়তোবা এটা আমি গানটাকে শুধু এন্টারটেইনমেন্টের জায়গায় দেখি না। আচ্ছা, গানটা কখনো এন্টারটেইনমেন্টের জায়গায় ছিল না, এটা আমরা বানাইছি, আমাদের মতো মানুষরা বানাইছি। সো যখন আমাদের যুদ্ধ হয় তখন গান ছিল, যখন আমরা খুব কষ্টে থাকি তখন গান ছিল, আছে। সো এরকম মানে অনেকগুলা বিভক্ত জায়গায় না গানটা প্রথম থেকেই ছিল। আমরা আসলে এটাকে এখন নানানভাবে ব্যবহার করি, এটা আমাদের দোষ না, এক একটা পারপাসে ব্যবহার হয়। তা আমি এখন পর্যন্ত গানটাকে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জায়গায় দেখি না। গল্পের এই পর্যায়ে আরো একটি গান শুনতে চাইবো আপনার কণ্ঠে। কোন গানটি শুনছি এবার? ঘৃণা থাকুক গানটি শুনবো না অন্য কোনো গান? হ্যাঁ, এটা শোনা যেতে পারে। যেহেতু সমস্ত অবহেলা উৎসর্গ করে আমার নামে, তোর ছবি দেখে আমার দুঃখ বেচি চড়া দামে, আমি তোর স্মৃতিবাহী একমাত্র বিশ্বস্ত ট্রেন, মেঘহীন আকাশে উড়ন্ত আমি এক বিষাদের প্লেন,
ভেবেছিস হাসবি একা মাখিয়ে গায়ে সুখ, তোর ভাতের প্লেটে আমার দেয়া কিছু ঘৃণা থাকুক। ভেবেছিস হাসবি একা মাখিয়ে গায়ে সুখ, তোর ঘুমে আমার কাটানো নির্ঘুম রাত নামুক। সুন্দর সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। আপনি যে গানটির কথা আপনি বলছিলেন যে তোমার পিছু ছাড়বো না, গানটা তো খুব শ্রোতা দর্শক প্রিয়তা পেয়েছিল। তো যখন গানটি করেছিলেন তখন কি আশা করেছিলেন যে এটা এত শ্রোতা দর্শক প্রিয়তা পাবে? এটা কেউই করে না এখন পর্যন্ত। আমরা যে গানগুলো চিনি বা শুনি সবসময়, যেগুলাকে আসলে আমরা মানে একটা ডেফিনেশনে ফালাই যে এই গানটা অনেক দর্শক প্রিয় বা এই গানটা অনেক পছন্দের, এটা আসলে কেউই মনে হয় এভাবে করে না, বা আগে করছে কিনা আমি জানি না। আপনি তো এখন জব করছেন, পাশাপাশি গান, কিন্তু আবার আপনি লেখাপড়া করেছেন মাইক্রোবায়োলজিতে, মানে তিনমুখী, মানে এইটা আসলে তিনমুখী জিনিস একটা মানুষের মধ্যে কিভাবে আসলে বিষয়টিকে আপনি লালন করেন? এইভাবে মানে আমি আমি জানি না, অনেকেই জীবন পরিকল্পনা করে হয়তো বা হয় সবকিছু, আমার বেলায় হয়নি, কোনো কিছুই হয়নি, আমি ভাবিও না এভাবে। আমার ভালো লাগতেছে যেটা করতে, যখন যেটা ভালো লাগছে আমি সেটা করছি। আচ্ছা, গানটা ভালো লাগে, এই গানটা গাইতে বা লিখতে আমার বিরক্ত হয় না, কখনোই হয়নি, বিরক্ত ফিল করিনি, সো গানটা করছি। কোনো কিছুতে আমার বিরক্ত চলে আসলে আমি এটা থেকে বের হয়ে যাই। আচ্ছা, সো বিষয়টা এমন। গান নিয়ে কিভাবে এগোতে চান, এরকম কোনো পরিকল্পনা কি আছে? বেসিক যে প্ল্যানটা সেটা হচ্ছে আমার ক্যারিয়ারে আমি কোনো বাজে গান করতে চাই না, একটাও না। আচ্ছা, আমার তোমার পিছু ছাড়বো না 2019-এ রিলিজ, সো 2024 আমি এখন পর্যন্ত আমার কোনো খারাপ গান নাই। আমি মানে থাকে না, এটা মানুষ হয়তো বা নানানভাবে এটাকে বিশ্লেষণ করতে পারে, আমার বোধের জায়গা থেকে আমি কোনো খারাপ গান করতে চাই না। মানে আপনি আপনার রুচিশীলতার জায়গা থেকে আপনি গানগুলো করে যেতে চান, এমন না? মানে অনেক আর্টিস্টই তো আছেন যারা শ্রোতা দর্শকদের রুচির কথা চিন্তা করে বা গানটা আসলে কতটুকু জনপ্রিয়তা পাচ্ছে সেটার কথা চিন্তা করে গান করছে, আপনার ক্ষেত্রে বিষয়টি এরকম না। না, আমি এটা করতে চাই না কখনোই। রবীন্দ্রনাথ কখনো এটা করেনি, নজরুল কখনো এটা করেনি। রবীন্দ্রনাথ, নজরুল ওনারা নিজের মতো করে নিজের ফিলোসফি জায়গা থেকে গান করে মানুষকে শোনানোর পরে মানুষ এটা পছন্দ করছে। একজন সাধারণ মানুষ আমার মতো হবে না, আমার চিন্তার মতো ওনার চিন্তা হবে না। সো আমি যদি ওনার কথা ভাবতে থাকি তাহলে শিল্পী জায়গাটার মান দিন দিন কমবে। সো মানে এটা আমি আমার কথা বলছি না, একজন ক্রিয়েটিভ মানুষ একজন সাধারণ মানুষের চাইতে 10 বছর আগে ভাবতেই পারে। সো আমি কেন ওনাদের কথা ভাবতে যাব? আমি আমার বাস্তব জীবনে হয়তোবা অসৎ হইতেই পারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মিথ্যা কথা বলতেই পারি, কিন্তু আমার গানে আমি অসৎ না। তাহলে শিল্পী হিসেবে আপনার চাওয়াটা কি বা প্রত্যাশাটা কি? ওই যে বললাম, বেসিক চাওয়া আমার ক্যারিয়ারে কোনো খারাপ গান থাকবে না। আচ্ছা, আপনি যে কোনো মোমেন্টে যে কোনো সময়ে আপনার জীবনের যে কোনো অবস্থায় যে গানটাই শুনবেন, আপনি যেন এই কথাটা বলতে না পারেন যে গানটা ভালো লাগতেছে না। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য তাহলে অনেক অনেক ধন্যবাদ এবং গান শোনাবার জন্য ধন্যবাদ। আর সবশেষে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাইবো, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। আধ্যাত্মিক সাধক বাউল কুলের শিরোমণি ফকির লালন শাহের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষ ছাড়া খ্যাপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবার গান। ওই তোমার পিছু ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হতে পারে কোনো রাস্তায়, কোনো হুটতোলা এক রিকশায় আমি নীল ছাতা নিয়ে দাঁড়িয়ে, তুমি দেখলে না রোদে পোড়ায় রোমিও চেহারা, তুমি বুঝলে না আমার ইশারা। মন বলে যদি থামতে, তুমি থামলে না। তোমার জুলিয়েট হাসি হেসে যদি ডাকতে ভালোবেসে, আমি তোমার চোখে তাকানোর সাহস পেতাম না। আমার জড় সড় এই শরীরে তোমার হাওয়ায় লাগছে ফুরফুরে, প্রেম নাকি পাগলামি বলতে পারবো না।
লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না। লোকে পাগল বলুক মাতাল বলুক আমি তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না, তোমার পিছু ছাড়বো না।